দৈত্যকার প্রাচীর দিয়ে ঘেরা এই অনাথ আশ্রমে বাচ্চাদেরকে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়। তারা জানেও না বাইরের পৃথিবীটা কেমন। এখানে থাকতে থাকতে একটা সময় বাচ্চাগুলোর সামনে আসে অনাথ আশ্রমের পেছনের এক ভয়ঙ্কর শোধ। আর বেশি স্পয়লার দিচ্ছি না, চলুন আপনাদের নিয়েই দেখে আসি অনাথ আশ্রমের সকল রহস্যের আদ্যপান্ত। এই মেয়েটার নাম এমা। সে একটা অনাথ আশ্রমে থাকে। এই অনাথ আশ্রমে সবার দেখাশোনার কাজ করে ইসাবেলা নামের একটা মহিলা। সব বাচ্চারা তাকে মা বলে ডাকে, কারণ সে তাদেরকে ঠিক মায়ের মতোই আদর যত্ন করে। এখানকার প্রত্যেকটা বাচ্চা একটা নিয়মের মধ্য দিয়ে তাদের দিন পার করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা একসঙ্গে একটা টেবিলে বসে খাবার খায়। এই অনাথ আশ্রমের প্রধান লক্ষ্য হলো বাচ্চাদেরকে সঠিকভাবে সঠিক শিক্ষা দেওয়া এবং তাদেরকে ভালো রাখা। একখানে স্কুলের মতো পরীক্ষা নেওয়া হয়, আর এই পরীক্ষায় সবচাইতে বেশি ভালো নম্বর পায় ইমা, নরম্যান এবং রে। এখানে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলের আইডেন্টিটি কার্ডের মতো করে একটা নাম্বার তাদের গলায় বসিয়ে দেওয়া হয়। কিন্তু এই অনাথ আশ্রমের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখানকার কোনো বাচ্চাই জানে না বাইরে কি আছে, অর্থাৎ পৃথিবীটা আসলে কেমন সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এর সবচেয়ে বড় কারণ অনাথ আশ্রমটা চারিদিক দিয়ে ঘেরা, তাই বাচ্চাগুলোকেই অনাথ আশ্রমের ভেতরেই জীবন কাটাতে হয়। এখানে কোনো বাচ্চার পারমিশন নেই বাইরে যাওয়ার। বাচ্চাগুলো অনেক ছোট থাকতে এই অনাথ আশ্রমে এসেছে, কিন্তু সারা জীবন তারা এখানে থাকবে না, কারণ এখানে তাদেরকে অ্যাডাপ্ট করার জন্য বাইরে থেকে লোক আসে আর এসেই বাচ্চাগুলোকে নিয়ে যায়। একইভাবে একদিন কনি নামের একটা ছোট্ট মেয়েকে একটা ফ্যামিলি অ্যাডাপ্ট করতে আসে। সবাই হাসি মুখে বাচ্চা মেয়েটাকে বিদায় জানায়। ইসাবেলা কনির সাথে গেট পর্যন্ত যায় তাকে এগিয়ে দেওয়ার জন্য। তখন এমা লক্ষ্য করে কনি তার সবচেয়ে প্রিয় খেলনাটা রেখে গিয়েছে, তাই সে নরম্যানের সাথে তাকে খেলনাটা দেওয়ার জন্য যায়। তারা দুজনে যখন গেটের কাছে পৌঁছায় তখন সেখানে ইসাবেলা বা কনি কাউকেই দেখতে পায় না, তবে তারা গেটটা খোলা দেখতে পায়। সেই সুযোগে তারা গেটের বাইরে পা রাখে। তখন দেখে বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির আশেপাশে কেউ নেই। তারা যখন গাড়ির ভেতরে তাকায় তখন একেবারে আটকে ওঠে, কারণ তারা দেখতে পায় কনি সেই গাড়ির ভেতরে শুয়ে আছে আর তাকে কেউ মেরে ফেলেছে, আর অদ্ভুতভাবে তার বুকের ভেতরে একটা ফুলের তোড়া রেখে দেওয়া। ঠিক তখনই তার গাড়ির পাশে দুইটা ভয়ঙ্কর দৈত্যকে দেখতে পায়, যাদের মুখ আর শরীর খুবই বিভৎস। ইমা এবং নরম্যান সঙ্গে সঙ্গে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা শুনতে পায় দৈত্যরা বলছে মানুষের মাংস খুবই সুস্বাদু। তাদের মধ্যে একজন বলে এই মাংসগুলো এই ফার্মেই তৈরি করা হয়, ভালো মাংসগুলো বড়লোক রাক্ষসদের জন্য রাখা হয়। এসব কথা এমা নরম্যান শুনে বুঝতে পারে তারা যেই ফার্মের কথা বলছে সেটা তাদের অনাথ আশ্রম। এর মানে হলো তারা এখানে বড় হচ্ছে শুধুমাত্র এই দৈত্যগুলোর খাবার হওয়ার জন্য। এসব কিছু বুঝতে পেরে তারা দুজন আরো ভয় পেয়ে যায়, কিন্তু তারা আরো বেড়ে যায় যখন তারা দেখতে পায় তাদের মা অর্থাৎ ইসাবেলা, যে কিনা তাদেরকে এত ভালোবাসে, সেও এই দৈত্যগুলোর সাথে জড়িত। নরম ও ইমা দুজনই চুপচাপ ইসাবেলার কথাগুলো শোনে। সে দৈত্যগুলোকে জানায় যেসব স্টুডেন্টগুলো পড়াশোনায় খুব ভালো তারা খেতেও খুব সুস্বাদু হয়। সে দৈত্যগুলোর কাছে প্রমিস করে যে সেই সব স্টুডেন্টদেরকে তাদের কাছে নিয়ে আসবে যারা পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পায়। এইসব কথা শুনে নর্মাল ম্যান আর ইমা সেখানে থাকতে পারে না, তাই তারা চুপচাপ সেখান থেকে পালিয়ে যায় আর সোজা অনাথ আশ্রমের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে ইমা পা পিছলে পড়ে যায় আর কাঁদতে শুরু করে। সে বিশ্বাস করতে পারছে না কুনি আর বেঁচে নেই এবং ইসাবেলা তাদেরকে এইভাবে মারতে চায়, অথচ ইসাবেলাকে তারা নিজের মায়ের মতো ভাবে এবং ভালোবাসে। নরম তাকে শান্ত হতে বলে আর বোঝায়। সে বলে আমরা খুব দ্রুত এই অনাথ আশ্রম থেকে পালিয়ে যাব, কিন্তু তবুও ইমা শান্ত হয় না। তার অন্য বাচ্চাদের জন্য খুবই কষ্ট হয়, যারা এখনো ভাবছে তারা একটা সুন্দর পরিবার পাবে বেঁচে থাকার জন্য। নরমান তাকে বলে আমরা পালালে সবাইকে নিয়ে একসঙ্গে পালাবো, তুমি চিন্তা করো না। এদিকে ইমা সেরাতে আর ঘুমোতে পারে না। কিছুক্ষণ পর পর সেই দৈত্যগুলোর চেহারা তার চোখের সামনে ভাসতে থাকে। প্রতিদিনের মতো সকালবেলা সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে, কিন্তু ইমা কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না। নরমান ইমাকে স্বাভাবিক থাকতে বলে, কিন্তু কোনোভাবেই সে স্বাভাবিক থাকতে পারছে না। তাই নরমান তাকে অনাথ আশ্রমের একটা খোলা মাঠে নিয়ে যায়। সে তাকে বলে আমরা দুজন মিলে এখান থেকে বের হওয়ার একটা প্ল্যান তৈরি করব, কিন্তু যতক্ষণ না আমরা সেটা করতে পারছি এই ব্যাপারটা আমরা কাউকে জানাবো না। এরপর তারা প্রথমবারের মতো এই অনাথ আশ্রমের বেড়া পার করে আর জঙ্গলের ভেতরে চলে যায়। তারা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা একটা লম্বা প্রাচীরের কাছে এসে পৌঁছায়। প্রাচীরটা দেখে তারা বুঝতে পারে এটা পার হওয়া তাদের পক্ষে অসম্ভব, তাই তারা আবারও ফিরে আসে। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে ইসাবেলার কাছে আসে এবং জানায় তার বন্ধু নীলা জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে। ইসাবেলা এই কথাটা শুনে তার হাতে থাকা একটা ঘড়ির দিকে তাকায় আর তারপর জঙ্গলের দিকে এগিয়ে যায়। অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পরই সেই নীলা নামে সেই মেয়েটাকে খুঁজে নিয়ে আসি। এই সবকিছু পাশে দাঁড়িয়ে এমা আর নরম্যান দেখছিল। তারা বুঝতে পারে ইসাবেলার কাছে যে ঘড়িটা আছে সেটা কোনো সাধারণ ঘড়ি নয়, বরং সেটা দিকে সে অনাথ আশ্রমের প্রত্যেকটা বাচ্চার লোকেশন জানতে পারে। পরের দিন সকালে ইমা নরম্যান একটা দড়ি নিয়ে জঙ্গলে চলে যায়, কারণ তারা দড়ির সাহায্যে সেই বড় প্রাচীরটা পার করতে যায়। তখনই হঠাৎ করে তাদের বেস্ট ফ্রেন্ড রে জঙ্গলের ভেতর থেকে বের হয়ে আসে। আসলে রে বেশ কিছুদিন ধরে তাদের দুজনকে ফলো করছে, কারণ তার মনে হয় ইমা আর নরম্যান তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। রেকে দেখতে পেয়ে তারা দুজন বাধ্য হয়ে তাকে পুরো সত্যিটা বলে দেয়। এসব কিছু শুনে রে তাদেরকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। ইমা তখন তাকে বলে আমি অন্য বাচ্চাদেরকে এই মরণকূপে রেখে যেতে পারবো না, তাই আমাদেরকে পালাতে হলে একসাথে পালাতে হবে। এদিকে তারা খুব চিন্তায় পড়ে যায়, কারণ ইসাবেলা সেই দৈত্যগুলোকে কথা দিয়েছে যে সে এবার সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে তাদের কাছে নিয়ে যাবে। ব্রিলিয়েন্ট বলতে ইমামান আর রেকে বোঝানো হয়েছে, কেননা তারা তিনজনই সেখানকার সবচেয়ে ভালো স্টুডেন্ট। অন্যদিকে আমরা ইসাবেলাকে দেখতে পাই যে কিনা সব বাচ্চাদেরকে এক জায়গায় ডেকে জানায় তাদেরকে এখন থেকে দেখাশোনা করবে নতুন এক কেয়ারটেকার, যার নাম ক্রোন। এদিকে ক্রোন আসাতে এদের সমস্যা আরো বেড়ে যায়, কারণ সে সবসময় তাদের সাথেই থাকে।
অন্যদিকে আমরা ক্রোন আর ইসাবেলাকে একসঙ্গে দেখতে পাই। তারা নিজেদের মধ্যে কোনো একটা গোপন বিষয় নিয়ে আলোচনা করছে। ইসাবেলা তখন তাকে সেই খেলনাটা সম্পর্কে বলে যেটা কনি ফেলে গিয়েছিল। আসলে সেদিন রাতে এমা এবং নরম্যান খেলনাটা দিতে গিয়ে সেখানে ফেলে চলে এসেছিল, আর সেটা ইসাবেলা পেয়েছিল। আর সেদিনই সে বুঝতে পেরেছিল ইমা নরম্যান সেখানে এসেছিল। ইসাবেলা ক্রোনকে বলে ইমা, নরম্যান আর রে এই অনাথ আশ্রমের আসল সত্যটা জেনে গেছে, তাই তারা এখান থেকে অবশ্যই পালানোর চেষ্টা করবে। আমি জানি তারা এখান থেকে পালাতে পারবে না, কিন্তু তবু তুমি সবসময় এই তিনজনকে নজরে রাখবে। পরের দিন সকাল থেকে ক্রোন ঠিক তাই করতে শুরু করে। সে সব সময় বাচ্চাগুলোর সাথেই থাকে, বাচ্চাগুলো যেখানে যায় সেও সেখানেই যায়। তার এই ব্যবহার দেখে নরম্যান বুঝতে পারে তাদের মধ্যে হওয়া প্ল্যানগুলো কেউ ইসাবেলাকে জানিয়ে দিয়েছে, আর এজন্যই সে আমাদেরকে সব সময় কড়া নজরে রাখছে। নরম্যানের মনে হয় তাদের মধ্যে কেউ একজন ইসাবেলা স্পাই, আর সে নিয়ম করে সবকিছু ইসাবেলাকে জানাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে এই কাজ কোনো ছোট বাচ্চাদের নয়, বরং তাদের বয়সী কারোর। তাই তারা প্ল্যান করে তাদের বয়সী ডন আর গিল্ডা নামের আরো যে দুটো বাচ্চা আছে তাদেরকে তারা সব সত্যি বলে দেবে। তারা তাদের প্ল্যান মতো কাজ শুরু করে দেয়, কিন্তু তাদের সবকিছু শোনার পরে ডন এবং গিল্ডারা প্রথমে কিছুই বিশ্বাস করে না, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদেরকে সাহায্য করতে রাজি হয়। এরপর নরম্যান ইমা এবং রেকে জানায় সেই গিল্ড ও ড্যানকে দড়ি দুটো মাথা ধরার দায়িত্ব দেবে, আর তারপর তারা এক এক করে সেই দড়ির সাহায্যে ওই প্রাচীর পার হবে। তখন যদি ডন আর গিল্ডের মধ্যে কেউ পালিয়ে যায় বা ইসাবেলার কাছে চলে যায়, তাহলে বুঝতে হবে সেই হলো ইসাবেলা স্পা। পরদিন সকালে তারা দেখতে পায় কেউ তাদের দড়িটা লুকিয়ে ফেলেছে, অর্থাৎ তারা জানতে পেরেছে কি ইসাবেলা স্পাই। নরম্যান তাদেরকে জানায় এসব প্ল্যান আর দড়ির গল্প রেকে ধরার জন্য একটা ফাঁদ ছিল। সে আরো বলে ইচ্ছে করি সে রেকে এই গল্পটা শুনিয়েছিল যেন সে ধরা পড়ে যায়, আর শেষ অবধি সে ধরা পড়েছেও, কারণ দড়িটা সেই সরিয়েছে। এর মানে হলো ইসাবেলা স্পাই আর কেউ না, বরং স্বয়ং রে। রে অবশেষে সব সত্যিটা স্বীকার করে নেয় আর বলে, আমি অনেক আগেই অনাথ আশ্রমের সত্যিটা জানতে পেরেছিলাম, কিন্তু আমি এখান থেকে পালাতে পারিনি। পালাতে গিয়ে আমি ইসাবেলার হাতে ধরা পড়ে গিয়েছিলাম। তখন ইসাবেলা আমাকে বুঝিয়েছিল আমি হাজার চেষ্টা করলেও এখান থেকে বের হতে পারবো না, বরং আমাকে দৈত্যের হাতে তুলে দেওয়া হবে। সে আরো বলে ইসাবেলা আমাকে বলেছিল আমি যদি তার হয়ে স্পাইয়ের কাজ করি তাহলে সে অনেক দেরিতে আমাকে দৈত্যের হাতে তুলে দেবে, আর এই কারণেই আমি এই কাজটা করছিলাম। আমি সবকিছু তাকে জানিয়ে দিতাম, তবে আমাদের দড়ির সাহায্যে প্রাচীর পার হওয়ার প্ল্যানটা আমি তাকে এখনো বলিনি। এইসব কথা শুনে নরম্যান বুঝতে পারে রে এখনো তাদের দলেই আছে। তখন রে আবারও তাদেরকে বলে, আমি অনেকদিন ধরে এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু একা পারছি না বলে তোমাদেরকে জানিয়েছিলাম। অর্থাৎ কনির খেলনাটা রে ইচ্ছে করে ওই দিন লুকিয়ে রেখেছিল, যেন ইমা এবং নরম্যান সেই খেলনাটা দিতে গিয়ে অনাথ আশ্রমের আসল সত্যটা জানতে পারে আর তারা একসাথে পালাতে পারে। এটা শুনে নরম্যান রেকে বলে, তুমি এখন থেকে আমাদের হয়েও কাজ করবে, আবার ইসাবেলার হয়েও কাজ করবে। রাতের বেলা রে ইসাবেলার সাথে দেখা করে এবং নরম্যানের কথা মতো কাজও করে, অর্থাৎ সে ইসাবেলাকে মিথ্যা কথা বলে। সে তাকে জানায় নরম্যান তার খাবারে বিষ মেশানোর চেষ্টা করছে। এই খবরটা দেওয়াতে ইসাবেলা তাকে ধন্যবাদ জানায় আর বলে খুব তাড়াতাড়ি তাকে নিতে একটা ফ্যামিলি আসবে। রে বুঝতে পারে দৈত্যদের কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তারপর পরের দিন সকালে 5 জন বাচ্চা একসাথে হয় আর পালানোর জন্য রেডি হয়, কিন্তু তাদের এই প্ল্যান ক্রোন দূর থেকে শুনে ফেলে। কিন্তু ক্রোন সবকিছু জানার পরেও তাদেরকে অবাক করে দিয়ে ইসাবেলাকে কিছু না জানিয়ে তাদের দলে যোগ দেয়। এই বাচ্চাগুলো জানতে পারে ক্রোন ঠিক তাদের মতোই একজন স্টুডেন্ট ছিল, আর তার গলায়ও ঠিক তাদের মতো নাম্বার আছে। ক্রোন জানায় তার লক্ষ্য হলো ইসাবেলাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া আর তার জায়গাটা দখল করা। তাই ক্রোন এই বাচ্চাগুলোকে সাহায্য করতে রাজি হয়ে যায়। একদিন রাতে এই বাচ্চাগুলো ক্রোনের রুমে যায়। ক্রোন তাদেরকে এই দৈত্যগুলোর ইতিহাস জানায়। সে বলে প্রায় 1000 বছর আগে মানুষ আর দৈত্যদের ভেতরে একটা যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধ অনেকদিন পর্যন্ত চলেছিল। কিন্তু যখন যুদ্ধ থেমে যায় তারা প্ল্যান করেছিল দৈত্য বা মানুষ কেউ কাউকে বিরক্ত করবে না। তাই তারা একটা চুক্তি করেছিল যেটার নাম ছিল দ্য প্রমিস। এই চুক্তিতে তারা বলেছিল মানুষ আর দৈত্য আলাদা আলাদা বসবাস করবে, আর এমনটাই তারা করছিল। কিন্তু কিছু মানুষ তখন দৈত্যদের জগতে আটকা পড়েছিল, আর এজন্য তারা ধীরে ধীরে দৈত্যদের শিকারে পরিণত হচ্ছিল। দৈত্যরা বুঝতে পেরেছিল বুদ্ধিমান মানুষদেরকে খেলে তাদের বুদ্ধি পারবে, তবে তারা একটা শর্ত মানুষদেরকে দেয়, আর সেটা হলো তারা যদি তাদেরকে বুদ্ধিমান মানুষ জোগাড় করে দেয় তাহলে তারা বাকি মানুষদেরকে ছেড়ে দেবে। আর এই কারণে দৈত্যদের জগতের বাইরে থাকা মানুষগুলো এই ধরনের ফার্ম তৈরি করেছে, আর আমরা এখন যেখানে আছি সেটা ঠিক তেমনই একটা ফার্ম। এই কথাগুলো শুনে নরম্যান জিজ্ঞাসা করে কি হবে যদি আমরা এখান থেকে পালানোর চেষ্টা করি। তখন ক্রোন সেই ঘড়িটা দেখায় যেটা ইসাবেলার কাছেও আছে। সে তাদেরকে জানায় তাদের গলায় একটা করে ট্রান্সমিটার লাগানো আছে, তাই তারা যদি পালাতে যায় তাহলে ঘড়ির সাহায্যে ইসাবেলা তাদেরকে ধরে ফেলবে। ক্রোন বাচ্চাগুলোকে আরো বেশি ভয় দেখায় যেন বাচ্চাগুলো পালানোর কথা চিন্তাও না করে। এটা দেখে নরম্যান বুঝতে পারে ক্রোন তাদেরকে সাহায্য করছে ঠিকই, কিন্তু সে তাদেরকে পালাতে দেবে না। পরের দিন সকালে ইসাবেলা রেগে একটা ক্যামেরা গিফট করে, কারণ সে এতদিন ধরে তার জন্য কাজ করে আসে। এদিকে রে এই সুযোগে ইসাবেলাকে জানিয়ে দেয় ক্রোন কিভাবে তাকে অনাথ আশ্রম থেকে সরিয়ে তার জায়গাটা দখল করতে চায়। এই সব কিছু শুনে রাগ হয়ে ইসাবেলা ক্রোনের সাথে দেখা করে এবং তাকে কেয়ারটেকারের পদ থেকে সরিয়ে দেয়। এদিকে ক্রোন যখন অনাথ আশ্রম থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পায় গেটের সামনে তার গ্র্যান্ডমাদার দাঁড়িয়ে আছে, আর সে ক্রোনকে একটা দৈত্যের হাতে তুলে দেয়। দৈত্যরা তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ইমা এবং নরম্যান সেই প্রাচীরের কাছে যায়, আর অন্যদিকে রে ইসাবেলাকে ব্যস্ত রাখে, আর বাকি দুইজন বাইরে থেকে ইসাবেলা এবং রেকে ফলো করতে থাকে। কিন্তু তাদের এই প্ল্যান ব্যর্থ হয়ে যায়। ইসাবেলা সবকিছু বুঝতে পেরে যায়, তাই সে রেকে ঘরে আটকে রেখে নরম্যান এবং ইমাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বাকি দুজন দেখে ফেলে ইসাবেলা রেগে ঘরে আটকে রেখেছে, তাই তারা রেগে ঘর থেকে বের করে। অন্যদিকে ইসাবেলা নরম্যান এবং ইমাকে খুঁজে পেয়ে যায়, আর প্রথমবার সে নিজের মুখে তাদের সামনে সব সত্যিটা স্বীকার করে। সে তাদেরকে জানায় এতদিন পর্যন্ত তাদেরকে সেই সবকিছু দেওয়া হয়েছে যেগুলো তারা চেয়েছে, এখন তাদেরকেও সেই সবকিছু দিতে হবে যেগুলো সে চায়। এর মানে হলো ইমা এবং নরম্যানকে তাদের জীবন দিতে হবে। এই সবকিছু শুনে ইমা ইসাবেলার উপর অ্যাটাক করে, আর অন্যদিকে নরম্যান পালাতে শুরু করে, কিন্তু ইসাবেলা খুব সহজেই ইমার পাটা ভেঙে দেয়। এটা দেখে নরম্যান সঙ্গে সঙ্গে থেমে যায়। ইসাবেলা তাকে জানায় কালকেই তার এই অনাথ আশ্রমের শেষ দিন, কারণ তাকে দৈত্যের কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাত হলে সবাই এক জায়গায় হয় আর নরম্যানকে নিয়ে চিন্তা করতে থাকে, কিন্তু নরম্যান তাদেরকে বোঝায় সে যদি দৈত্যের কাছে যায় আর সেখানে মারা যায় তাহলে তারা এখান থেকে বের হতে পারবে না। তাই
থেকে যেতেই হবে। এদিকে সবাই ঘুমিয়ে পড়লে নরম্যান অদ্ভুত একটা পেন খুঁজে পায়। এই পেনটা অদ্ভুত কারণ এটা দিয়ে খুব সহজে এখান থেকে পালানো যায়। এরপর নরম্যান আবারও সেই প্রাচীরের কাছে যায় আর দড়ির সাহায্যে উপরে ওঠে, কিন্তু প্রাচীরের উপাসে আর যেতে পারে না, কারণ এটা খুবই উঁচু। তাই সে আবারও অনাথ আশ্রমে ফিরে আসে। সে তার মৃত্যুটাকে মেনে নিয়েছে। এদিকে এমা, রে আর বাকি বাচ্চারা নরম্যানকে শেষবারের মতো জড়িয়ে ধরে। ইসাবেলা নরম্যানকে নিয়ে যেতে এমা আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। অন্যদিকে নরম্যান গেটের কাছে পৌঁছালে সে খুব অবাক হয়ে যায়। সে দেখে সেখানে দৈত্যের বদল একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটা জানে সে এখানে দেখাশোনার কাজ করে, অর্থাৎ মানুষ এবং দৈত্যদের মধ্যে সম্পর্ক কেমন চলছে সেসব দেখাশোনা করে। এইসব কথা বলতে বলতে একটা দৈত্য নরম্যানের সামনে এগিয়ে আসে আর তাকে গিলে ফেলার জন্য রেডি হয়ে যায়। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। আমরা এমাকে দেখতে পাই যে কিনা এখনো পায়ের ব্যথার কারণে বিছানায় শুয়ে আছে। এমনকি সে এবং রে এখান থেকে পালানোর সব আশা ছেড়ে দিয়েছে আর মেনে নিয়েছে তাদের মৃত্যু এখানেই হবে। আর এইভাবে আরো 2 মাস কেটে যায়। আজকে রেকে দৈত্যের হাতে তুলে দেওয়া হবে। সেদিন রাতে ইমাম রে এর কাছে যায় আর তাকে বোঝায় এখনো সুযোগ আছে পালানোর, কিন্তু রে প্ল্যান করে এই ঘর সহ নিজেকেও পুড়িয়ে ফেলবে। তাই সে ঘরের ভেতরে আগুন লাগিয়ে দেয়। আগুন চারদিকে ছড়িয়ে যেতে ইমা জোরে চিৎকার করে ইসাবেলাকে ডাকে। ইসাবেলা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে আর প্রত্যেকটা বাচ্চাকে সেই ঘর থেকে বের হতে বলে। কিন্তু যখন সে ঘরের ভিতরে যায় সে দেখে ঘরে একটা বাচ্চাও নেই। আর এখান থেকে আমরা বুঝতে পারি সবকিছু এমা এবং রে প্ল্যান ছিল। আসলে গত 2 মাস ধরে তারা সম্পূর্ণ হাল ছেড়ে দেওয়ার মতো অভিনয় করে গিয়েছে যেন ইসাবেলা তাদেরকে সন্দেহ করতে না পারে। আর তাদের সাথে ডন এবং গিল্লারা বাকি বাচ্চাদেরকে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছিল আর প্রত্যেককে এই দিনের জন্য তৈরি করেছিল। এমনকি এমা একটা চিঠি আর একটা পেন পেয়েছিল যেটা কিনা নরম্যান ম্যান তার জন্য রেখে গিয়েছিল। আর এই চিঠিতে নরম্যান আগে থেকে এখান থেকে পালানোর প্ল্যান লিখে রেখেছিল, যার কারণে গত 2 মাস ধরে এমা সেই প্ল্যান মোতাবেক চলছে। অন্যদিকে ইসাবেলা বুঝতে পারে এমা এবং রে তাকে ঠকিয়েছে, তাই সে তাদেরকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু সে যখন তার ঘড়িটার দিকে তাকে সে দেখে ঘড়িটায় কোনো লোকেশন দেখাচ্ছে না। এর মানে হলো প্রতিটা বাচ্চা তাদের গলায় লাগানো ট্রান্সমিটার খুলে ফেলেছে। এই সব কিছু বুঝতে পারে সে আরো জোরে দৌড়াতে শুরু করে। অন্যদিকে বাচ্চাগুলো এক এক করে দড়ির সাহায্যে প্রাচীরে উঠতে শুরু করে এবং একটা সময় পরে তারা উপরে উঠে যায়। এখন তাদেরকে নিচে নামতে হবে। তাদের কাছে একটা বড় দড়ি আছে যেটার এক মাথা তারা একটা গাছের সাথে বেঁধে দেয়। তারপর এক এক করে দড়ি বেয়ে যেতে শুরু করে। এইভাবে প্রত্যেকটা বাচ্চা অনাথ আশ্রম থেকে বের হয়ে যায়, শুধুমাত্র থেকে যায় এমা। এমা যখনই দড়ি দিয়ে পার হতে যায় ঠিক তখনই সেখানে ইসাবেলা চলে আসে। ইসাবেলা দেখে সব বাচ্চারা প্রাচীরের ওপাশে চলে গেছে। এটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে সেও একটা সময় অনাথ আশ্রমের স্টুডেন্ট ছিল। তারও এমন অনেক বন্ধু ছিল। তার স্বপ্ন ছিল এই প্রাচীর পার হওয়ার, কারণ সেও স্বাধীন হতে চেয়েছিল, কিন্তু সে সেটা করতে পারেনি কারণ তার আগেই দৈত্যদের হাতে তার বন্ধুরা মারা যায়। এসব কথা মনে করে ইসাবেলা বেশ ইমোশনাল হয়ে পড়ে। তার মনে হয় সে স্বাধীন হতে পারেনি ঠিকই, কিন্তু এই বাচ্চাগুলোকে স্বাধীনতা দেওয়া উচিত। তাই ইমা যখন দড়ি বেয়ে পার হচ্ছিল ইসাবেলা তখন দড়িটা কাটতে গিয়েও থেমে যায় আর তাকে যেতে দেয়। এরপর ইসাবেলা বাচ্চাগুলোকে হাসি মুখে বিদায় জানায়। বাচ্চাগুলো জঙ্গল পার করে এগোতে শুরু করে, কিন্তু তারা জঙ্গলের রাস্তা চেনে না, এই জন্য তারা থেমে যায়। ঠিক তখন ইমা সেই অদ্ভুত পেনটা বের করে। পেনটা খুলতেই সেখান থেকে একটা পেঁচা বের হয়ে আসে যেটা কিনা তাদেরকে রাস্তা দেখিয়ে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে ইসাবেলা সেই গ্র্যান্ডমাদার আর সেই গার্ডের সাথে দেখা করে। সে তাদেরকে সব কথা জানায় যা যা এতদিন ঘটেছে। এই সবকিছু শুনে তারা ইসাবেলার উপরে অনেক রেগে যায়। ওই জন্য রাগে তারা ইসাবেলাকে দৈত্যের হাতে তুলে দেয় আর দৈত্য তাকে শাস্তি দেয়, অর্থাৎ তাকে মেরে ফেলে। আর এই সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই হরর মিস্ট্রি আর অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, নিচে মন্তব্য করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।